রাজধানী ঢাকা যেন দাবি আর আন্দোলনের শহর, নিত্য ভোগান্তিতে মানুষ, ব্যবসা বাণিজ্যের জন্য বিরাট ক্ষতি বলছেন অর্থনীতিবিদরা। আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মুসলিম উম্মাহর কল্যাণ সহ বিশ্ব শান্তি কামনা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সব আসামি খালাস। বিচারিক কোর্টের রায়কে অমানবিক বললেন উচ্চ আদালত। এবং অবরুদ্ধ গাজা দখলের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সরকার পরিবর্তনের পর আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। নিত্য নতুন দাবি নিয়ে প্রতিদিন রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কবলে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। যৌক্তিক দাবি আদায়ে বিকল্প পথ খোঁজার দাবি জানিয়েছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, হুটহাট আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি উস্কে দেয় মূল্যস্ফীতিও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাকার রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বহু গুণ বেশি। এমন চিত্র নতুন নয়। ফলে স্বাভাবিক অবস্থাতেই এক একটি সিগন্যালে গাড়ি আটকে থাকছে দীর্ঘ সময়। আর আন্দোলনের নামে কোনো রাস্তা বন্ধ হলে তো কথাই নেই। তখন বসে বসে কান্না পাওয়া কিংবা চুল ছিঁড়তে ইচ্ছে করার মতো অনুভূতি হয় নগরবাসীর। সময়, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ক্ষতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 180 দিনে 150-র বেশি আন্দোলন হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে। প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। নাগরিকদের প্রশ্ন, সব দাবি কি যৌক্তিক? কতগুলো দাবি বাস্তবায়নযোগ্য? স্বৈরাচার পতনের পরে এই সরকারটা পাইছে, সবার উচিত এই গভর্নমেন্টকে সাহায্য করা। আমার আপনার প্রতিটা জনগণের উচিত, কিন্তু তা না করে আমরা প্রতিদিনই একটা না একটা আন্দোলন আসলে এটা আমাদের দেশের মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। আসলে রাস্তায় নামলেই দুর্ভোগ। এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা। সব দিক দিয়ে দুর্ভোগ, যাত্রীর দুর্ভোগ, আমাদের দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এটার কোনো দেখার মতন কোনো লোক নাই। আন্দোলনের জন্য আসলে একটা নির্দিষ্ট জায়গা যদি করে দেয় গভর্নমেন্ট। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। এতে ভোগান্তির পাশাপাশি যুক্ত হয় নিরাপত্তাহীনতার শঙ্কা। প্রতিদিনই যদি এইভাবে রাস্তা সড়ক অবরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথমত সেটা হচ্ছে জনজীবন অস্বস্তি নেমে আসে, এবং সেটা হচ্ছে যে মানুষের যে লাইভলিহুড এবং চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ভিতর এবং সরকারের প্রতি এক ধরনের শঙ্কা তৈরি হয়। রাজধানীর স্বাভাবিক গতি থমকে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় বলে জানান এই অর্থনীতিবিদ। শ্রমের অপচয় মানেই কিন্তু হচ্ছে যে আমার জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া। সেই হারিয়ে যাওয়াগুলো যদি সমষ্টিগত বা যোগ করেন, তাহলে কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক বেশি। একটা দেশে যদি এই পরিমাণ আন্দোলন হয়, কর্মক্ষেত্র ব্যাহত হয়, তাহলে সেই জায়গায় কিন্তু মূল্যস্ফীতি ভবিষ্যতে কমবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, বরং মূল্যস্ফীতি আরো উস্কে যাবে। নগর জীবনযাত্রা আরো জটিল হওয়ার আগেই আন্দোলন আর দাবি দেওয়ার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ রাজধানীবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এতে মুসলিম উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগতীর। আতিকুর রহমান আমিনের সহায়তায় আরও জানাচ্ছেন তাহসিন তারি। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত। বুধবার দুপুর 12টা নাগাদ শুরু হয় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের আহমেদ। এই সময় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেয় দেশি বিদেশি লাখো মুসল্লি। ইজতেমার প্রথম পর্বে অংশ নেন সুরাই নেজাম অনুসারীর তাবলিগ জামাতের মুসল্লিরা। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেয়ার কথা বললেন তারা। সারা দুনিয়ার মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে
আল্লাহর ইবাদত করতে পারে, নিজের ঈমানটাকে পাকাপুক্ত করে কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মুসলমানের একটাই প্রত্যাশা যে ইজতেমা একসাথে হবে, সকল মুসলমান যেমনি ভাবে এক প্লেটে খাইতাম আবার এক প্লেটে খাবো, একসাথে ইজতেমা করবো। সেই আমরা যখন একটা দাওয়াত লাগবে উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যেতে পারে এই করা আমাদের সাথী হয়ে যাচ্ছে। পুরো দুনিয়ার ভিতরে এই দিনের যে হেদায়েতের একটা রাস্তা, এই হেদায়েতের দাওয়াত, এই হেদায়েতের খাওয়া পুরো দুনিয়ার ভিতরে আল্লাহ প্রতিষ্ঠিত করে। মোনাজাতের মধ্যে আমার সবচেয়ে বড় যেটা চাওয়া ছিল সেটা হলো যে আমি নিজে যাতে হেদায়েতের পথে থাকতে পারি, এখানে যাতে অটলভাবে থাকতে পারি। মোনাজাত শেষে বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল উপচে পড়া ভিড়, তাই হাজার হাজার মানুষকে হাঁটতে দেখা যায়। মুসল্লিদের নিরাপত্তা ও ফিরতি যাত্রা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আখেরি মোনাজাত এবং মুসল্লিদের গন্তব্যে ফেরার খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, আপনি তো টঙ্গীতে আছেন, বিশ্ব ইজতেমা থেকে ফিরতি পথে গণপরিবহনের ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। দুপুর 12:09 কিন্তু ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় টানা 30 মিনিট মোনাজাত চলাকালীন পরে কিন্তু মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই 58তম বিশ্ব ইজতেমার কিন্তু সমাপ্তি ঘটলো। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু মোনাজাত শেষে মুসল্লিরা কিন্তু বাড়ি ফেরার প্রতিযোগিতায় নেমেছে। তো সড়ক পথের চিত্রটা আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে মোটামুটি ঢেলে সাজানো হয়েছে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আখেরি মোনাজাতে উপস্থিত হওয়ার জন্য, অর্থাৎ শরীক হওয়ার জন্য যারা বিগত পর্বগুলিতে কিন্তু পায়ে হেঁটে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছিল, এরপর কিন্তু তারা গাড়ি বন্ধ রাখেনি, গাড়ি সচল রেখেছিল। তো ঠিক একইভাবে কিন্তু বাড়ি ফেরার রাস্তাটাও তারা কিন্তু যাতে সহজ হয়, যার কারণে কিন্তু রাস্তায় কোনো গাড়ি পার্ক করতে দেয়নি। ওইদিকে অলিম্পিয়া মাঠ এবং ওইদিকে আসানিনা মাস্টার অডিটোরিয়াম, ওইদিকে পার্কিং এ কিন্তু গাড়িগুলি রাখা হয়েছে, সড়কে কোনো গাড়ি রাখা হয়নি মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে। আর আমি যদি রেলওয়ের তথ্যটা যদি আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানাতে চাই, আমি কিন্তু স্টেশন মাস্টার টঙ্গী তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য কিন্তু 11 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং টঙ্গী হয়ে উত্তরাঞ্চলে যেই ট্রেনগুলি যাতায়াত করে তার প্রত্যেকটা ট্রেনকে কিন্তু এখানে টঙ্গীতে যাত্রা বিরতি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। তো এমনটা কিন্তু স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন। তো আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ইজতেমার সুরাই নিজামের যে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, আজ কিন্তু আখেরি মোনাজাতের পর মূল বয়ান মঞ্চ থেকে কিন্তু 2026-এর যে ইজতেমা অনুষ্ঠিত হবে তার তারিখ ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু 2026-এর জানুয়ারির 1, 2, 3 হবে তাদের সুরাই নিজামের প্রথম পর্ব এবং 9, 10, 11 হবে সুরাই নিজামের দ্বিতীয় পর্ব। এমনটা কিন্তু আমাদের ইজতেমার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। তো সোনিয়া, এ ছিল গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামিকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 25 আসামিকে খালাস দেওয়া হয়। সকালে বিচারপতি মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলাটি ছিল বিদ্বেষমূলক, তিলকেতাল করা হয়েছে। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক। এই মামলার সব আসামি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এরই মধ্যে 5 আসামি মারা গেছেন। 1994 সালে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকাকালে তাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী কাজী রাকিবউদ্দিন পাপ্পু, যুক্ত হব তার সাথে। পাপ্পু, শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার যে রায়ের বিষয়, সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন। যে 1994 সালের 23 সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেসে করে ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার সময় শেখ হাসিনাকে হত্যা, গুলি বা বোমা
বিস্ফোরণ করার একটি মামলা ছিল, যেটা গত 30 জানুয়ারিতে যখন আপিল বিভাগে আদালতে বলা হয়, তারপর থেকে কিন্তু আজকে যে আসামিরা ছিল তাদের পক্ষে কায়সার কামাল কিন্তু সেদিনই যুক্তিতর্ক স্থাপন করেছেন যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের যে আসামি ছিলেন তাদেরকে, বিশেষ করে জাকারিয়া পিন্টি সহ যারা ছিলেন তাদেরকে আসামি করা হয়, কারণ যেই হামলাটির কথা বলা হয়েছে সেটার কোনো ভিত্তি ছিল না ওই সময়। শেখ হাসিনা ওই সময় ওই জায়গাটায় ছিলেন না বলে তারা দাবি করেন, এবং শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মামলাটি করা হয়, এবং যার কোনো ভিত্তি নেই, যার কোনো তথ্য প্রমাণ নেই, এবং আদালতও কিন্তু সবকিছু দেখে বিবেচনা করেই আজকে রায়টি তাদের পক্ষে দিয়েছেন। এবং আদালত প্রাঙ্গণে যখন রায়টি শোনানো হয় তখন কিন্তু আসামি পক্ষের আত্মীয় স্বজন থেকে শুরু করে বিএনপির অজস্র নেতাকর্মী কিন্তু আজকে হাইকোর্টে উপস্থিত হয়েছেন, এবং তারা যখন রায়টি তাদের পক্ষে আসে তখন তারা কিন্তু স্লোগানে হাইকোর্ট মুখরিত করে তোলেন, এবং তারা তাদের যে আসামি পক্ষের আইনজীবী কায়সার কামাল সহ সবাই বলেন যে তারা আসলে যে ন্যায্য বিচারটা দাবি করেছেন সেই ন্যায্য বিচারটা পেয়েছেন। এবং আসলে ফ্যাসিস্ট সরকার যেটা বারবারই বলে আসছেন তারা, যে শেখ হাসিনা এখন এর আগ পর্যন্ত বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপি নেতাকর্মীদেরকে একটা ধ্বংস করার জন্য তিনি নানাভাবে মামলা দায়ের করেছেন, যেগুলোর কোনো ভিত্তি ছিল না, যার প্রমাণ তারা পেয়েছেন, এবং একে একে কিন্তু তাদের যত আসামি রয়েছেন সবাই খালাস পাচ্ছেন। তো সোনিয়া, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌপুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, 5 আগস্টের পূর্বে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনের কাজ চলছে। বিদেশে পলাতক আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে ওইভাবে তাদের আনা যায় কিনা। দেশের বাইরের খবর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নিজ কার্যালয় ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দখলের পর গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থানীয় পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে নিজ কার্যালয়ে ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে। উপত্যকাটি মালিকানা নেওয়ার পর সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূলের পাশাপাশি ভূখণ্ডটি সমতল করার ঘোষণা দেন ট্রাম্প। বলেন, গাজায় এমন অর্থনৈতিক উন্নয়ন করা হবে যাতে এখানকার মানুষের প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, যদি প্রয়োজন মনে হয় তবে গাজায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রকে গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মালিক হিসেবে দেখতে চান উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি খুব বিপজ্জনক একটি জায়গা এবং পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি আনতে প্রয়োজনীয় সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রে প্রবাসী ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের নেতাদের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে 47,550 জন ছাড়িয়েছে প্রাণহানি। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শত শত মানুষের লাশ। ওদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির কোনো দাবি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর এক বিবৃতিতে এ ঘোষণা দিল রিয়াদ। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স
ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। রাজশাহী ও রংপুরে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করায় পাম্প বন্ধের ঘোষণা হয়েছে। আগে তো জানি না আমি, তারপরে যে তেল দিতে আসছি পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন, আর চালাবো কি করে? আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার মৈশার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁচামাল বোঝাইকৃত পিকআপটি সিলেট থেকে গাজীপুর আসছিল। দুর্ঘটনায় গাড়ির দরজা ও জানালার কাজ বন্ধ থাকায় ভিতরে আটকা পড়ে চালক, হেলপার সহ ৩ জনের মৃত্যু হয়। এখনও নিহতের পরিচয় পাওয়া যায় না। চুরি, ছিনতাই, ডাকাতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। পুলিশের নীরবতায় জনমনে চলছে নানা প্রশ্ন। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মনজুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়া জেলায় গত কয়েক মাসে ১৫০রও বেশি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। ব্যাংকে থেকে টাকা উঠায় নিয়ে আসছিলাম, আস্তে আস্তে 12:30টার সময় ওই যে শীতলাপাড়া স্কুলের সামনে আসি, আমার বলছে ব্যাগ দে, আর অমনি ব্যাগটা আমার মেয়ের হাতের ব্যাগটা নিয়ে চলে গেছে। আমার ব্যাগের ভিতরে টাকা প্রায় 5 লক্ষ। আমার ওয়াইফ উপরে, আমার মেয়ের হলো চিল্লানির বলে নিচে নেমে আসে, তখন ওয়াইফে তখন সামনে আসে, তখন ওয়াইফের গলায় একটা চেন ছিল, সেটাও তারা ছিঁড়ে নেয়। টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেল, এই কার গরু খুলে নিয়ে গেল, আবার নীরব চাঁদাবাজিও চলছে। পুলিশের নিষ্ক্রিয়তাই এই ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলোর জন্য দায়ী। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ। আমরা তো দেখতেছি এখন পরিস্থিতি তো অনেকটাই স্বাভাবিক। এখন যেগুলো হচ্ছে সেটা তো খুবই নর্মাল পর্যায়ে। আমাদের টহল পর্যাপ্ত পরিমাণ বাড়ানো আছে এবং প্রতিটা ক্যাম্প থেকে টহল করতেছে, রাত্রেবেলা থানা থেকে করতেছে, আমাদের পুলিশ লাইন থেকে করানো হচ্ছে। দ্রুত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর প্রধানদের সাথে বসেছি, ওনাদের সাথে আমি সকল বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অবগত হয়েছি। আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব নিয়ে ফের সরব হয়েছে রাজ্য বিধানসভা। মঙ্গলবার সংসদের 0 আওয়ারে বিষয়টি উত্থাপন করে সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা নামটি এখানকার সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত এবং পশ্চিম বয়গর ভাষা ও ইতিহাসের অনুসারী। পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে 2018 সালে বিধানসভায় প্রস্তাব পাশ হয়, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এখনো অনুমোদন দেয়নি। এদিকে দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এবারের ভোটে লড়াই হতে চলেছে ত্রিমুখী। এদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, অন্যদিকে গদি দখল করতে মরিয়া বিজেপি ও কংগ্রেস। সুইডেনের একটি স্কুলে গুলি বর্ষণের ঘটনায় 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 5 জন। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীরাও আছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টকহোম থেকে 200 কিলোমিটার পশ্চিমে ওরোবোর রিসবার্স্কা স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যা 6:30টায় মিরপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে শেষ সুযোগ চিটাগংয়ের সামনে। যদিও ঢাকার মাটিতে খুলনার সঙ্গে তাদের পরিসংখ্যান তেমন সুখকর নয়। অন্যদিকে এলিমিনেটরে রংপুরকে কাঁদিয়ে আত্মবিশ্বাসী খুলনা। এখন ফাইনালে বরিশালের প্রতিপক্ষ হতে মরিয়া তারা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। বিপিএল এর 11তম আসরের লিগ পর্বের তৃতীয় ম্যাচে ঢাকার মাটিতে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আসরে দুই দলেরই সেটি ছিল প্রথমবার মাঠে নামা। সেবার 37 রানে জয় পায় খুলনা, তবে চট্টগ্রাম পর্বে ফের মুখোমুখিতে বাজিমাত করে চিটাগং। তারা জয় পায় 45 রানে। লিগ পর্ব থেকে শুরু করে প্লে অফ পর্যন্ত বেশি ম্যাচ জিতেছে চিটাগং। লিগ পর্বে 12 বার মাঠে নেমে 8টি জয়ের মধ্যে 6টিতেই আগে ব্যাট করেছে দলটি। তবে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করতে নেমেও 9 উইকেটে বরিশালের কাছে হেরে এখন শেষ সুযোগ দ্বিতীয় কোয়ালিফায়ার। অন্যদিকে লিগ পর্ব থেকে প্লে অফ মিলিয়ে 13টি ম্যাচে 7 জয়ের মধ্যে 4টিতে আগে ব্যাট করেছে খুলনা। এলিমিনেটরে বোলিং অ্যাটাকে রংপুরকে বিধ্বস্ত করে দলটি, যার কারণে পরে 9 উইকেটে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে খুলনা। আসলে মিরপুরের মাটিতে রান করা এগিয়ে খুলনা। লিগ পর্বের শেষ দিকে রংপুরের বিপক্ষে খুলনার 220 রান দ্বিতীয় সর্বোচ্চ, আর রাজশাহীর বিপক্ষে 219 রানের তৃতীয় সর্বোচ্চ স্কোরটা অবশ্য চিটাগংয়ে। দু দলই যেহেতু মিরপুরের মাটিতে বড় রান করায় সক্ষম, সেহেতু জয় পেতে হলে বোলিং অ্যাটাকে জোর দিতে হবে বেশি। যে দলই আগে ব্যাট করুক, রান চাপিয়ে রাখতে পারলে জয় পাওয়া যে সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল। স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 2টায় লেগানেসের বিপক্ষে খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। খেলা হবে প্রতিপক্ষের মাঠে। জয় না পেলে আসর থেকে ছিটকে যাবে আনচেত্তির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে থাকছে না কিলিয়ান এমবাপ্পে, এছাড়াও নেই জুড বেলিংহাম। অন্যদিকে একই সময় ইংল্যান্ডের সেন্ট জেমস পার্কে ক্যারাবারো কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে 2-0 গোলে হারায়, আজ 3-0 কিংবা 5-2 গোলে জিততে হবে গানারদের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানী ঢাকা যেন দাবি আর আন্দোলনের শহর। নিত্য ভোগান্তিতে মানুষ, ব্যবসা বাণিজ্যের জন্য বিরাট ক্ষতি বলছেন অর্থনীতিবিদরা। আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মুসলিম উম্মাহর কল্যাণ সহ বিশ্ব শান্তি কামনা। পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ সব আসামি খালাস। বিচারিক কোর্টের রায়কে অমানবিক বললেন উচ্চ আদালত। এবং অবরুদ্ধ গাজা দখলের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনি মরদেহ উদ্ধার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।